তুমি আমাকে ক্ষমতায় রাখো, আমি তোমাকে 1000 কোটি টাকা বানানোর লাইসেন্স দেব। পুলিশ বাহিনী দিয়ে, আমলা প্রশাসন দিয়ে, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দিয়ে তাদেরকে তারা ক্ষমতায় থাকতে চায়। কাজেই তাদের ভাগ দিতে হয়। ভাগ কি পরিমাণ নিয়েছে পুলিশ বাহিনী? তার প্রধান ছিল সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেব। কত বড় বড় কথা শুনিয়েছেন। বেনজির সাহেবের 1000 কোটি টাকার সম্পদ। এইটা হচ্ছে বিরাট বরফ খণ্ডের উপরিভাগ, মানে একজনের নাম। আসলে যারা এই আমলা পুলিশ, এই রাষ্ট্রের কর্তারা, যারা এই ভোট কাটতে সাহায্য করে এই সরকারকে ক্ষমতায় রেখেছে, তাদের সবাই এইরকম 1000 কোটি টাকা বানাচ্ছে। এইটাই হচ্ছে বিনিময়। বাংলাদেশ ব্যাংকের কাছে সবার হিসাব আছে। আমরা ঋণ খেলাপিদের তালিকা চাই, ব্যবস্থা চাই। বাংলাদেশের শ্রমিকের কষ্টার্জিত শ্রম যে বিদেশে মুদ্রা আনে, তা বিদেশেই থেকে যায়, বাংলাদেশে ঢোকে না। কারা কারা আমরা জানতে চাই। বাংলাদেশের মানুষ জানতে চায়। তাদেরকে বিচারের কাঠগড়ায় দেখতে চায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দেখতে চায়। বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তার বিশেষ নিরাপত্তার অধীন একটি প্রতিষ্ঠান। তারা নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমরা হয়তো ব্যাংক ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারি, কিন্তু ব্যাংক ক্ষতিগ্রস্ত কিন্তু ভেতর থেকেই হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ বাংলাদেশ ব্যাংক ক্ষতি করতে চায় না। বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ ব্যাংক সুরক্ষিত থাকুক, তাদের টাকা সুরক্ষিত থাকুক, দেশের সম্পদ সুরক্ষিত থাকুক। কিন্তু যারা ব্যাংকটা ভেতর থেকে ফোকলা বানিয়ে দিচ্ছে, যারা ব্যাংকটাকে ধ্বংস করে দিচ্ছে, আজকে পুলিশ বাহিনী দুর্ভাগ্যক্রমে তাদেরকেই রক্ষা করছেন। তারা অবশ্য বলবেন আমরা চাকরি করি, আমাদের যা নির্দেশ সেটাই মানতে হবে। হ্যাঁ, আমরা সেটাও জানি, আপনাদের হয়তো নির্দেশ মানতে হবে। কিন্তু একটা সরকার যখন জনগণের ভোটে নির্বাচিত হয়, যখন একটা সরকার বৈধ হয়, যখন দেশে আইন কানুন চলে, তখনই আইন মানার প্রশ্ন আসে। আজকের বাংলাদেশে এই সরকার অবৈধ, তাদের সমস্ত নির্দেশ অবৈধ। যত আইনি জাকাত বাংলাদেশের মানুষের ভোটেরা নির্বাচিত নয়, সেই দেশে প্রতিযোগিতামূলক নির্বাচন হয় না, সেইখানে ওই যে সরকার কায়েম হয়, তারা অবৈধ সরকার হয়। অবৈধ সরকারের যত রকম নির্দেশই হোক না কেন, সেটা জনগণ মানতে বাধ্য নয়। আমরা এসেছি আজকে বিক্ষোভ জানাতে। দেশের সমস্ত সম্পদ লুট হয়ে যাচ্ছে, সেইটা পরিষ্কার করে জানাতে। কারা লুট করছে তাদের নাম আমরা জানতে চাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা দেখতে চাই। আমরা আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, যদি আপনারা সেই ব্যবস্থা না করেন, আমরা আবার আসব। আমাদের নেতৃবৃন্দ বলেছেন পরিষ্কার করে, এই গত 15 বছরের ঋণ খেলাপি কত পরিমাণ বেড়েছে। আপনারা বলেন 1,56,000 কোটি টাকা, আসলে সেটা 4 লক্ষ কোটি টাকার মতো। তার চাইতে হয়তো বেশি, কারণ বড় বড় কিছু কতিপয় কোম্পানি, আবার যারা ব্যাংকের ডিরেক্টর, তারা এক ব্যাংকের ডিরেক্টর আরেক ব্যাংক থেকে লোন নেয়, ওই আরেক ব্যাংকের ডিরেক্টর আবার এই ব্যাংক থেকে লোন নেয়। কেউ কাউকে শোধ করার জন্য চাপ দেয় না। আর যখন এটা ঋণ খেলাপি হয়ে যায়, তখন বাংলাদেশ ব্যাংক সরকারের নির্দেশে পুনর্তফসিলীকরণ, মানে অল্প কিছু টাকা দাও, আবার এটা রেগুলার হয়ে গেল। সেই টাকাও আবার 1 বছর পর থেকে শুরু হবে। এইরকম নানান রকম ফন্দি বিক্রির সুবিধা করে দিয়ে, ঋণ মাফ করে দিয়ে, ব্যাংক থেকে ইনজাংশন এনে এনারা যে কত লক্ষ কোটি টাকা এই ঋণ খেলাপি বানিয়েছেন,
তার কোনো সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নাই। বাংলাদেশের মানুষ জানে না, অথচ এই টাকা কার, ব্যাংকে কারা টাকা রাখে? বাংলাদেশের জনগণ টাকা রাখে। জনগণের টাকা ব্যাংকে আছে, আর কতিপয় সরকারের সুবিধা নিয়ে তারা ব্যাংক থেকে সমস্ত টাকা লুট করে নিয়ে যাচ্ছে, আপনার আমার পকেট খালি করে দিচ্ছে। ব্যাংক যখন বসে পড়বে তখন আমাদের সবার কিন্তু অ্যাকাউন্ট আর টাকা থাকবে না। ব্যাংক যে বসে পড়ার অবস্থায় এসেছে সেইটা দেখেন, তারা মার্জার এক ব্যাংক আরেক ব্যাংকের সাথে মিলিয়ে দিচ্ছে। দুর্বল ব্যাংকে তুলনামূলক একটু বেশি যারা একটু ভালো অবস্থায় আছে তাদের সাথে মিলিয়ে দিচ্ছে। দুর্বল ব্যাংক মানে কি? মানে হচ্ছে টাকা লুট করে নিয়ে গেছে, ওই ব্যাংকে আর টাকা নাই, ওই ব্যাংক বসে পড়বে, আপনার আবার অ্যাকাউন্ট সব বন্ধ হয়ে যাবে, এই অবস্থা তারা তৈরি করেছে। কাজেই বন্ধুরা আমার, বাংলাদেশ ব্যাংকের কাছে সবার হিসাব আছে। আমরা ঋণ খেলাপিদের তালিকা চাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই। বন্ধুরা আমার, শুধু ঋণ খেলাপি নয়, আরো ভয়াবহ ব্যাপার, দেশের টাকা সব পাচার হয়ে যাচ্ছে। বেশি হিসাব দিব না এই রোদের মধ্যে, গত অর্থ বছর মানে 2022-23 এই এক বছরে সরকারের বাংলাদেশ ব্যাংকের হিসাব হচ্ছে আমাদের রপ্তানি আয় 55 লক্ষ বিলিয়ন ডলারের বেশি। আবার ব্যাপারটা খেয়াল করে দেখেন, খুলে ফেলেন গত 2022-23 অর্থ বছরে। কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের হিসাব আছে অপ্রত্যাশিত, মানে হচ্ছে এই রপ্তানির আয়টা যেটা আসে নাই সেটার পরিমাণ 12 বিলিয়ন ডলারের বেশি। আর এই যে অর্থ বছর চলছে, আগামী জুনের 30 তারিখ শেষ হবে, প্রথম 9 মাসেই 9 বিলিয়ন ডলার এখনো অপ্রত্যাশিত, মানে এই টাকা আর আসে নাই। তার মানে ব্যাংকিং চ্যানেলে এই টাকা পাচার হয়ে যাচ্ছে। বাংলাদেশের শ্রমিকের কষ্টার্জিত শ্রম যে বিদেশে মুদ্রা আনে তা বিদেশেই থেকে যায়, বাংলাদেশে ঢোকে না। কারা কারা আমরা জানতে চাই, বাংলাদেশের মানুষ জানতে চায়, তাদেরকে বিচারের কাঠগড়ায় দেখতে চায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দেখতে চায়। কিন্তু সেটা কি হবে? হবে না। রিজার্ভ বড়াই করতে 48 বিলিয়ন ডলার, এখন 16 মেতে বলেছেন 23 বিলিয়ন ডলার, IMF বলল 18 বিলিয়ন ডলার। নিট ফলাফল দেখা গেল যেই টাকা ব্যবহার করতে পারবেন 13 বিলিয়ন। এই 13 বিলিয়ন দিয়ে আমাদের যে প্রতি মাসের আমদানি খরচ, ওনারা বলেন 3 মাসের আমদানি খরচ থাকলেই চলবে। সামনে যে দিন আসছে 3 মাসের আমদানি খরচ থাকতে হবে না, হয়তো 3 মাসের আমদানি খরচ থাকবে না, আমদানি ব্যয় মেটানোর সামর্থ্য থাকবে না। পুরো পরিস্থিতি কোন দিকে যেতে পারে, সারা দেশের মানুষের জীবনে কি ভয়াবহ পরিণতি আসতে পারে। এরা লুটপাট করবে আর দেশে ডলার সংকট হবে। সাধারণ মানুষ যারা সম্পদ তৈরি করে তাদের জীবনে আজকে ভয়াবহ নাবিশ্বাস উঠবে, এইটা আমরা মেনে নেব না। বিদ্যুতের দাম দেখেছেন এনারা কি ব্যবস্থা করেছেন, বিদ্যুতের সংকট আমরা নাকাল। এখন সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে একটা ফন্দি আটলো, বিদ্যুৎ দেব বলে তারা কয়েকটি ভাই বারোদার আত্মীয় স্বজন এইরকম কোম্পানির পকেটে আমার আপনার কাছ থেকে টাকা নিয়ে ঢুকিয়ে দিতে শুরু করলো। তারাই বলছে 80% ভর্তুকি হচ্ছে ক্যাপাসিটি চার্জ, মানে এই ভাই বারাদারদের কোম্পানিগুলোকে বসিয়ে বসিয়ে রেখে তারা টাকা ঢালছে, আমার আপনার বিদ্যুতের বিল বাড়াচ্ছে, ওই টাকা সরাসরি সরকারের হাত হয়ে সোজা কোম্পানির পকেটে ঢুকছে। এই হচ্ছে বাংলাদেশ। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে তারা টাকা ঢুকানোর ব্যবস্থা করেছে। কাদের
এস আলম সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যবসায়ী। এই সরকার মানে এখন এস আলম। 7টা ব্যাংক এক এস আলমের কর্তৃত্বে ছিল। সর্বশেষ ন্যাশনাল ব্যাংকটাও তাদের হাতে তুলে দেওয়া হলো। 8টি ব্যাংক তাদের কর্তৃত্বে। বাজারে গুজব আছে যে আরো অনেকগুলো ব্যাংক পরোক্ষভাবে তারা এই নিয়ন্ত্রণ করে। তাহলে এই শেখ হাসিনার সরকার মানে কি? এস আলমের সরকার। এই এস আলম $1 বিলিয়ন, আরো কত বিলিয়ন নিয়েছে আমরা জানি না, কিন্তু $1 বিলিয়ন মানে 12,000 কোটি টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করেছেন। তার অভিযোগ এসছে, সেইটার ব্যাপারে ন্যূনতম কোন তদন্ত তারা করতে দেয় নাই। আদালতে যাওয়া হলো, প্রধান বিচারপতি বসেও বললেন এই তদন্তের কোন নির্দেশ তিনি দিলেন না। এই হচ্ছে বাংলাদেশে এস আলমদের অবস্থা। আর এই সরকার তো ভোট ছাড়া, ভোট দিয়ে তো ক্ষমতায় থাকতে পারবে না। তারা ভালো করে জানে ভোটে গেলেই ক্ষমতা ছেড়ে দিতে হবে। কাজেই পুলিশ বাহিনী দিয়ে, আমলা প্রশাসন দিয়ে, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দিয়ে তাদেরকে তারা ক্ষমতায় থাকতে চায়। কাজেই তাদের ভাগ দিতে হয়। ভাগ কি পরিমাণ নিয়েছে পুলিশ বাহিনী? তার প্রধান ছিল সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেব। কত বড় বড় কথা শুনিয়েছেন। বেনজির সাহেবের হাজার হাজার কোটি টাকার সম্পদ। এইটা হচ্ছে বিরাট বরফ খণ্ডের উপরিভাগ, মানে একজনের নাম। আসলে যারা এই আমলা, পুলিশ, এই রাষ্ট্রের কর্তারা যারা এই ভোট কাটতে সাহায্য করে এই সরকারকে ক্ষমতায় রেখেছে, তাদের সবাই এইরকম হাজার হাজার কোটি টাকা বানাচ্ছে। এইটাই হচ্ছে বিনিময়। তুমি আমাকে ক্ষমতায় রাখো, আমি তোমাকে 1000 কোটি টাকা বানানোর লাইসেন্স দেব। বাংলাদেশে এস আলম বেনজিররা আজকে জমিদারি কায়েম করেছে। আর শেখ হাসিনা এই জমিদারদের রাজা।